গুড আফটারনুন। আজকে কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে এই সেমিনার আয়োজন করা হয়েছে। তার জন্য আমার উচিত কন্যাশ্রী ক্লাবকে যারা লিড করে তাদের ধন্যবাদ দেয়া, কিন্তু এমন একটা বিপদে ফেলেছে যে ধন্যবাদটা খুব একটা দিতে পারছি না, কারণ এমন একটা সাবজেক্টের উপর বলতে বলা হয়েছে না তাতে আমার কোনো জ্ঞান আছে না আমি তার ভিকটিম। এই ব্যাপারটা একটা বিপদে ফেলার মতো পরিস্থিতি। এইখানে বসে বসে যখন গান শুনছিলাম, শুনতে একটি জিনিস ভাবছিলাম, একটা পুরোনো গল্প মনে পড়লো যে কিছু লোক মধুর সংগ্রহ করতে জঙ্গলে গেছে, গিয়ে একটা লোক একটু এগিয়ে গিয়ে একটা বাঘের সামনে পড়ে গেছে। তো বাঘটা পা গুটিয়ে প্রায় ঝাঁপায় আর কি, এইরকম অবস্থায় লোকটা কি একটা বললো কানে কানে, বাঘটা একদম 180 ডিগ্রি ঘুরে দৌড়ে জঙ্গলের মধ্যে ঢুকে পালিয়ে গেল। তো বাকিরা গিয়ে বললো তুমি কি বললে যে বাঘ পালিয়ে গেল? বললো না কিছু বিশেষ বলিনি, বললাম খাচ্ছ খাও, কিন্তু খাবার পরে একটা লেকচার দিতে হবে। তো বিধান আজকে এই অবস্থার মধ্যে আমাকে ফেলেছে, আমার ছোট ভাই, অত্যন্ত প্রিয়। তো যাই হোক, তার জন্য তাকে ধন্যবাদ দিচ্ছি না, কিন্তু আর কিছু বলার নেই। যে বিষয়টা নিয়ে বলতে বলা হয়েছে সেটা হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন। চাইল্ড ম্যারেজের ব্যাপারে স্যার বলবেন পরে। তো জেন্ডার ডিসক্রিমিনেশন ইজ এ ডেঞ্জারাস ইস্যু, মানে সব থেকে বেশি চর্চিত, প্রচুর আলোচনা হয়েছে, প্রচুর লোকে প্রচুর কথা বলেছে। কেউ মানে, কেউ মানে না, কেউ ডিসক্রিমিনেট করে, কেউ করে না। তাহলে ডিসক্রিমিনেশন নেই? নিশ্চয়ই আছে, কথা একটা আছে। কি আছে, কেন আছে? তো আমাদের শুরু করতে হবে কোনো একটা জায়গা থেকে, যেখানে দাঁড়িয়ে আমরা নিজেদের বঞ্চিত ভাবি, নিজেদের বঞ্চিত ভাবতে অভ্যেস হয়ে গেছে। আপামর বাঙালির একটা জায়গায় যদি মিল থাকে আমাশা ছাড়া, তাহলে সেটা হচ্ছে নিজেকে বঞ্চিত ভাবা। এটা সাংঘাতিক ব্যাপার। মানে কিরকম? সরকার আমায় বঞ্চিত করেছে, কারণ মেট্রো স্টেশনটা আমার বাড়ির সামনে করতে পারতো, কিন্তু 2 কিলোমিটার দূরে করেছে। জায়গা ছিল কিন্তু করেনি। আমার শ্বশুর আমাকে বঞ্চিত করেছে, ছোট মেয়েটা দেখতে ভালো ছিল, পড়াশোনায় ভালো ছিল, তাকে ঘরে আটকে রেখে বড় মেয়েটার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। ঈশ্বর আমায় বঞ্চিত করেছে, আমার ইচ্ছে না করে কেরানির ছেলে করেছে। তো এই যে বঞ্চনা বোধ, এই বঞ্চনা বোধ থেকে কাল সকালেই সবকিছু পাল্টে যাবে না, এতে লাভ কিছু হবে না। কাল সকালেই আম্বানির উইলে আমার নাম আসবে না, কিন্তু আমরা সারা জীবন ধরে এই বঞ্চনার কথা ভাবতে অভ্যস্ত হয়ে গেছি। এই অভ্যেস, এই পরিস্থিতি আমাদের ভেতরে, আমাদের রক্তে ঢুকে গেছে। এর মধ্যে আরো অনেক কিছু মিশেল আছে। এই মিশেল নিয়ে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের সমাজ। সমাজ এমন একটা জিনিস যার কোনো সংবিধান হয় না, যার কোনো আইন নেই, প্রতিষ্ঠিত কোনো তথ্য নেই। কি আছে? খানিকটা ধর্মভীরুতা আছে, খানিকটা কুসংস্কার আছে, খানিকটা নিজের কিছু বোঝা না বোঝার ফাঁক আছে। আর তার সাথে ওই যেমন বলে না, ওই রান্নার ব্লগগুলো শেষে প্রয়োজন মতন নুন দিয়ে নাড়িয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করবেন, সেরকম প্রয়োজন মতন যুক্তি মিশিয়ে খারাপ করে দেবেন। এবং এই থেকে কিন্তু তৈরি হয় কুসংস্কার, লোকাচার, যাবতীয় গন্ডগোলগুলো এবং ডিসক্রিমিনেশন। কেন ডিসক্রিমিনেশন? আমি যদি আজকে এইটা বলতে শুরু করি যে নারী শক্তির কিছু নেই, তার ক্ষমতা নেই, সেই ক্লিওপ্যাট্রা থেকে শুরু করে লক্ষ্মীবাই, এই হতে 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 আজকে সুনিতা উইলিয়ামস বা মেরি কম, ক্ষমতা নেই, শক্তি নেই। হ্যাঁ, খুব আছে, সবাই সব আছে। একটা জিনিস আছে, আমার বোধ আছে যে আমি সেই ভাবছি নিজেকে বঞ্চিত। আর একটা হচ্ছে কোনো একটা জায়গায় এই ভাবনাটা আমাদের ড্রাইভ করছে, এই বঞ্চনার জায়গাটা তৈরি করছে। আমি এই জায়গাটা আসার চেষ্টা করছি। হয়তো এটা নিয়ে কোনো বিতর্ক হবে না, সমালোচনা হতে পারে, কারো খারাপ লাগতে পারে, তার জন্য আমি দুঃখিত, দায় নেবে বিধান। কিন্তু বিতর্কে ভয় করি না, বিতর্ক বড় বড় লোকেদের হয়। আজকে যদি ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়ে বলে আই উইল অ্যাকুয়ার গাজা স্ট্রিট, কাল বিতর্ক হবে। আমি কিছু বললে বিতর্ক হবে না, আমি অত বড় সাইজের লোক নেই, অতএব এই জায়গা থেকে আমি বেঁচে গেলাম, বিতর্ক বেঁচে গেল। তো এবার দেখা যাক যে সমস্যাটা কোথায় হচ্ছে। দেখ, আমরা না ছোটবেলা থেকে অনেকগুলো জিনিস শুনে এসেছি।
শনিবার নখ কাটতে নেই, বৃহস্পতিবার চুল কাটতে নেই, আমরা শুনে এসেছি। কি হয়? পাপ হয়। এই পাপ বড় বিষম বস্তু। পাপকে কি দিয়ে তৈরি যায় না, সেটা হোমিওপ্যাথি ওষুধের মতন, বিশ্বাস করলে আছে, না হলে নেই। মানে হোমিওপ্যাথি ওষুধ জিনিসটা তাই, কিন্তু ওষুধে কিছু নেই, খেলে রোগ সারে। কি করে সারে? বিশ্বাস দিয়ে খেতে হবে। দ্যাট বিশ্বাস অ্যাকচুয়ালি রোগটা সারায়। আপত্তি করতে পারে কেউ, ভাবনায় যে আমাদের ম্যাডাম একটুখানি আপত্তি করলেন। হোমিওপ্যাথি ওষুধে কিন্তু কিছু নেই, আমি দায়িত্ব নিয়ে বলছি। ওটা বিশ্বাস দিয়ে খেতে হয়, বিশ্বাস দিয়ে খেলে তবে রোগ সারে, তাহলে সারে না। ঠিক সেরকমই পাপ করলে আচ্ছা ঠিক আছে, কি হতো? সতীদাহ প্রথা, ভয়ঙ্কর ন্যাক্কারজনক অত্যন্ত খারাপ একটা প্রথা একখানে ছিল, যে স্বামীর সঙ্গে চিতায় একটি জ্যান্ত মেয়েকে, বেশিরভাগ সময় অল্প বয়সী মেয়েকে, কিছু ধান্দার জন্য পুড়িয়ে জ্যান্ত মারা হতো। ভয়াবহ প্রথা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি না মারা হয় তাহলে মহাপাতকের কাজ হবে, প্রচন্ড পাপ হবে। 1872-এ এই প্রথাটা বেআইনি ঘোষিত হয়, আমাদের রাজা রামমোহন রায়ের উদ্যোগে প্রিভি কাউন্সিল থেকে ডিক্লেয়ার হয়। সেই প্রথা আজ প্রায় উঠে গেছে। 1984-এর রূপ কানোয়ারের পর সম্ভবত ভারতবর্ষে আর কোনো সতী হননি। তাহলে আজকে যারা স্বামীহারা হচ্ছেন তাদের পাপ হচ্ছে না? অদ্ভুত জিনিস। পাপ একেবারে হোমিওপ্যাথি ওষুধ, যেটা বিশ্বাস করলে আছে, না করলে নেই। আর কি আছে? আর আছে বহু রকম কুসংস্কার। এই কুসংস্কারগুলো আমাদের মনের ভেতরে একটা ভয় ধরায়, ভীতি তৈরি করে, যে আমি এটা করতে পারি না। একদম উপবাস করে সরস্বতীর অঞ্জলি না দিলে বিদ্যা পড়াশোনা হবে না। আমি জীবনে কোনোদিন উপবাস করতে পারিনি, অঞ্জলি দিয়েছি, পড়াশোনার বিশেষ হয়নি, কিন্তু একেবারে পেটেও করিনি কখনো। রাস্তার সামনে দিয়ে বেড়াল কেটে গেলে দাঁড়িয়ে পড়তে হবে, যাওয়া যাবে না। আমি অন্তত 10,000 বার গেছি, আজ পর্যন্ত কিছু হয়নি। যদি এবার কিছু হয় তাহলে বেড়াল দায় না, দায়ী আমি। তো যাই হোক, এই কুসংস্কার, এই লোকাচার, এগুলো থেকে তৈরি হয় একটা ভীতি, আর একটা হচ্ছে অনুবর্তিতা। এই অনুবর্তিতার সাথে এই অপ্রাপ্তি বোধ বা মেলাঙ্কলিয়া বা দুঃখ বিলাস, এইগুলো মেলালে যেটা হয় সেটা হচ্ছে থেকে পাপবোধ তৈরি হয়। কনফর্মিটি মানে হচ্ছে সবাই যা করে আমিও তাই করি, ঠিক? সবাই যেটা করছে সেটা সঠিক, আমাকে সেই পথ অনুসরণ করতে হবে। আমি ভেবে করব না না ভেবে করব আমি জানি না। তো আজকের দিনে দাঁড়িয়ে মহিলাদের জন্য কিছু বিল আছে, নতুন বিল এসছে একটা, মহিলা সংরক্ষণ অধিনিয়ম 2005। আচ্ছা, একটা জিনিস তোমরা ভেবে দেখেছো, এই সংরক্ষণ কথাটা কেন আছে? সংরক্ষণ কার দরকার? যে বিপদের মধ্যে আছে, যে খারাপ আছে, যার হাঁটতে চলতে অসুবিধা হয়, যে পিছিয়ে পড়েছে, তার সংরক্ষণ দরকার। তাহলে এই সংরক্ষণ শব্দটার মধ্যে কি থাকবে? একটু যত্ন থাকবে, একটু সাপোর্ট থাকবে। তাহলে এই মহিলা সংরক্ষণ অধিনিয়ম, অ্যাকচুয়ালি বিলটা হচ্ছে প্রোটেকশন অফ উইমেন এগেনস্ট ডোমেস্টিক ভায়োলেন্স। Violence of any kind is terribly rejectable, কোনোদিন গ্রহণ করা যায় না। এবং আমাদের দেশের প্রচুর আইন আছে, যে কোনো রকম ভায়োলেন্সের বিরুদ্ধে সেই আইনগুলো ব্যবহার করা যায়। তাহলে মহিলাদের জন্য একটা সংরক্ষণ বিল আনা প্রয়োজনীয়তাটা কেন হলো ভেবে দেখা দরকার। এবং এই সংরক্ষণ শব্দটা মহিলাদের সম্মানিত করে কিনা সেটাও ভেবে রাখা দরকার। সংরক্ষণ কার দরকার? বাঘের দরকার? বাঘের ক্ষমতা নেই, প্রচুর আছে, তাও বাঘের দরকার। কেন দরকার? জঙ্গলের পরিমণ্ডলটা খারাপ হয়ে গেছে বলে দরকার। জঙ্গলটা ছোট হয়ে যাচ্ছে, খাবার পাচ্ছে না, হরিণ নেই। তাহলে কি করতে হবে? তাকে জল দিতে হবে, হরিণ সাপ্লাই করতে হবে, তাকে একটু নিরাপদ আশ্রয় দিতে হবে, তাহলে বাঘের দরকার। তার মানে এই রকম একটা জায়গা আমরা সমাজে কোথাও তৈরি করেছি যেখানে মহিলাদের সংরক্ষণ দরকার হচ্ছে। তার মানে তাদের যত্ন করে একটা আড়ালের মধ্যে বেঁধে রেখে কাঁচের বাক্সে বসিয়ে রাখতে হচ্ছে। মহিলাদের এই পরিস্থিতির জন্য যদি পুরুষদের দায়ী করা হয়, তাহলে আমি শুরুতেই বলবো যে সব থেকে বড় মেল শোভিনিস্ট যদি কেউ থাকে, সেও নিশ্চয়ই চায় না যে এই পৃথিবীটা কাল সকাল থেকে সম্পূর্ণ মহিলা বর্জিত হোক। তাহলে বলা যাক, বাবা যত মহিলা আছে তাদের আমি একটা প্লেনে চাপিয়ে দিলাম, দিয়ে সেন্ট্রাল আইল্যান্ডে পাঠিয়ে দিলাম, তোমরা ওখানে থাকো, খাও দাও, আরামে থাকো, আমরা আমাদের মতন থাকি। কেউ চায়? আমার মনে হয় না কেউ চায়। তাহলে
একটা জিনিস খালি ভেবে দরকার যে মহিলাদের সংরক্ষণ করতে হবে, তাদের প্রোটেক্ট করতে হবে, এবং তার মানে সমস্ত দায়টা কিন্তু পুরুষ সমাজের উপর চাপিয়ে দেওয়া যাবে না। কারণ আজকের দিনে দাঁড়িয়ে যদি বলো পুরুষ শাসিত সমাজ কিনা, বলা খুব মুশকিল। এক তো সমাজের কোনো কনস্টিটিউশন হয় না, সমাজের কোনো লিখিত আইন হয় না, ঠিক আছে? এবারে এই জায়গায় শাসনটা কার হাতে? কারুর হাতে নয়। নিজেকে নিজে তৈরি করতে হবে, নিজেকে নিজের জায়গায় প্রতিষ্ঠা করতে হবে, নিজের ফিনান্সিয়াল লিবার্টি তৈরি করতে হবে। এই কথা যদি করতে পারা যায় তাহলে ডেফিনেটলি সেই দিনই মহিলা সংরক্ষণ বিলের প্রয়োজন থাকবে না। মহিলা সংরক্ষণ বিলের এই সংরক্ষণ শব্দটা আমার মতে মহিলাদের জন্য অপমান। দেখো, আমাদের সমাজ নিয়ে যদি আর কিছু বলতে হয় তাহলে সমাজের খারাপ দিকগুলো আমি বললাম, কিন্তু সমাজের কিছু বোঝা না বোঝা অনেকগুলো জায়গা রয়েছে, আমরা সেগুলো নিয়ে হয়তো ভাবি না। দেখো, যে কথা যে জিনিসের যে মশলাগুলো দিয়ে সমাজ তৈরি হয় সে কথা আমি আগেই বললাম। তার মধ্যে কুসংস্কার আছে, ধর্মবিরোধী আছে, একটু যুক্তি আছে, তার সাথে একটু যদি রাজনীতির গুঁড়ো মশলা মেশানো যায় তাহলে কাবাব একদম জমে যাবে। এবং সেইভাবেই কিন্তু আমরা এই কাবাব জমিয়ে দিয়ে গোটা বিতর্কটাকে জিয়ে রেখে আর দু চারটে ওই অধিনিয়ম দিয়ে গোটাটাকে ঠান্ডা জায়গায় রাখছি। কিন্তু এই গোটা জায়গাটায় মহিলাদের সম্মান কিন্তু কোথাও বৃদ্ধি পাচ্ছে না। কিরকম ধরনের আমাদের সমাজের পরিস্থিতি দেখো, পিসিং ইন পাবলিক ইজ ওকে ইন ইন্ডিয়া, বাট কিসিং ইন পাবলিক ইজ আ বিগ টেবু। আচ্ছা, আরেকটা জিনিস ভাবো, ফর লেডিজ অর গার্লস আমরা বলে থাকি যে স্পিকিং টু এ স্ট্রেঞ্জার ইজ নট পারমিটেড, বাট ম্যারিং এ স্ট্রেঞ্জার ইজ দ্য মোস্ট অ্যাকসেপ্টেবল ওয়ে অফ ম্যারেজ, তাই না? মানে অ্যারেঞ্জড ম্যারেজ থ্রু বেঙ্গল ম্যাট্রিমনি অর আনন্দবাজার পত্রিকা ক্লাসিফাইড. Okay, then you are ready to marry a stranger but not ready to speak to a stranger. I don't know why. রাস্তায় দেখো বিস্তর লোক দৌড়চ্ছে, হ্যাঁ, গাড়ির বাঁ দিক দিয়ে সমানে ওভারটেক, 60 কিলোমিটার স্পিডে বাইক যাচ্ছে, 80 কিলোমিটার স্পিডে বাইক যাচ্ছে, দৌড়ে রাস্তা পেরোচ্ছে, সিগন্যাল গ্রিন আছে, বাসে উঠছে দৌড়ে, লাফিয়ে নামছে চলন্ত ট্রেন থেকে, কিন্তু hardly anybody reaching in time to their destination. এই গোটা জিনিসগুলোই হয় অনুবর্তিতার কারণে। মানে সবাই দৌড়চ্ছে, আমিও দৌড়াই, সবাই লাফ দিয়ে বাসে ওঠে, আমিও উঠি, সবাই 80 কিলোমিটারে বাইক চালায়, আমিও চালাই। এর মধ্যে হিরোইজম আছে, বোকামি আছে, অবদ্ধতা আছে, এবং আছে অনুবর্তিতা বা কনফর্মিটি, যাকে বলে পেরিল অফ ওবিডিয়েন্স। সবাই যা করতো, সেই হিটলারের সময় দেখা গিয়েছিল ইহুদিদের মারতে মারতে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে, একটা ফুটফুটে বাচ্চা মেয়ে ছোট্ট লাল জামা পরে তাদের ঢিল মারছে, সে কিন্তু জানে না সে কি করছে। আমাদের সবাই সেই পরিস্থিতি। এই নিয়ে সোশিওলজির একটা খুব ভালো এক্সপেরিমেন্ট আছে, স্ট্যানলি মিলগ্রামের, সার্চ করে দেখতে পারো, অসাধারণ সোশিওলজিক্যাল এক্সপেরিমেন্টস। তো অনেকক্ষণ ধরে বকছি, অনেক কথা বললাম, তার মধ্যে হয়তো অনেক কিছু ভালো লাগলো না সবাই। আচ্ছা, একটা জিনিস ছোট্ট করে বলে নিই। এই ধরো মেট্রোতে উঠতে গেলে, বাসেও আছে, মেট্রো সাইডের পাশের দিকে মানে খাবলার এন্ডের দরজা দিয়ে উঠলেই বাঁ হাতে একটা সিট পড়ে, ছোট সিট 4 জনের, সেটাতে লেখা থাকে ডিফারেন্টলি এবলড। মানে এখন তো হ্যান্ডিক্যাপ বলা যাবে না, ডিফারেন্টলি এবলড, ফিজিক্যালি চ্যালেঞ্জও বলা যাবে না। আর তার ঠিক পরেই দরজার পাশে আরেকটা লম্বা সিট থাকে 10 জনের, সেটাতে লেখা থাকে লেডিজ, যার কোনো ভালো প্রতিশব্দ আজও তৈরি হয়নি। যদি ওই সিটটার প্রয়োজন তোমাদের, এখানে এরকমটা করা যায় না, যার শরীর খারাপ, যে অসুস্থ, তার জন্য একটা সিট থাকবে। বেশিরভাগ মহিলা যারা ট্রেনে ওঠেন বা বাসে ওঠেন তারা কিন্তু দাঁড়িয়ে যেতে সমর্থ, কিন্তু তারাও গিয়ে ওই সিটটা ক্লেম করেন। এটা কি সম্মানের? যদি সমানাধিকার চাইতে হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ডে এসো, এবং এই জায়গা থেকে আওয়াজ যদি তুলতে হয় তাহলে প্রথম তোমরাই সেই আওয়াজটা তোলো যে ওই সিটটা আমাদের চাই না, এটা আমাদের অপমান। ওই অধিনিয়মের মাঝখানে সংরক্ষণ কথাটা বাদ দিতে হবে, এটা আমাদের অপমান। যদি সেই অপমানের আওয়াজ তুলতে পারো তাহলে একদিন আমি ডেফিনেটলি আশা করব তোমরা জীবনে সমানাধিকার পাবে এই সমাজেই। থ্যাংক ইউ ভেরি মাচ।